জামাতের আমিরের সেই এক্স হ্যান্ডেলে যেই পোস্টটি, সেখানে যেটি নারীদের নিয়ে অশালীন মন্তব্য আছে, যেটিকে জামাত অস্বীকার করছে, যেটি হ্যাকড হয়েছে। মানুষ রিয়াক্ট করেছে কিন্তু একটা গালি বা একটা বাজে অশালীন একটি শব্দের কারণে। তো বাকি যে কথাগুলি আছে তার সঙ্গে কি তিনি দ্বিমত পোষণ করেন? এর পেছনে একটি দল জড়িত এবং তারাই এটি নিয়ে বেশি সোচ্চার। আমাদের লোকেরা বট হয়, ওনারা বটর বটর লডর ফডর করেন। এটা যদি ওনারা বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারেন যে আমাদের দলে এরকম কোনো লোক নাই, তাহলে ওনারা অন্যকে গালি দেওয়ার অধিকার পান। রাখেন আপনার ফ্যামিলি কার্ড, আগে আমার মায়ের ইজ্জতের কথা বলেন। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না। ওনারা বাড়িতে বাড়িতে মেয়ে পাঠাতে পারেন, বিএনপিতে কোনো মেয়ে নাই, মেয়েরাই কার্ডটা বিলি করতে পারে না। তাদেরকেও হ্যারাস করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে বা অপমান করা হচ্ছে, এরকম দাবি তারা করছেন। কিন্তু টাইম ম্যাগাজিনের যেই তাকে তার সাক্ষাৎকারকে ঘিরে যে প্রতিবেদনটা হয়েছে, সেখানেও তাকে আসলে শিরোনামই করছে প্রডিগাল সন বলা হয়েছে। হ্যাঁ, বা উশৃঙ্খল। হয়তো এক সময় ফ্ল্যামবয়েন্ট একজন ব্যক্তি ছিল, যে হয়তো কাউকে তোয়াক্কা করতো না, বেপরোয়া ছিল, কিন্তু সে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে একজন পরিবর্তিত শুদ্ধ মানুষ হিসেবে ফেরত এসেছে। তার মানে তার আগের আচরণগুলোতে আপত্তিকর আচরণ ছিল, সেখানে তারা ওই এই যে এই প্রডিগাল সন শব্দটা প্রধানমন্ত্রীর পুত্র, যিনি তখন কোনো ক্ষমতায় নাই, দায়িত্বে নাই, উনি কি করেছিলেন এইটা ইতিহাসের কোনো ঘটনা না, যেটা মনে রাখতে হবে। এইটা হচ্ছে বাংলাদেশের নষ্ট রাজনীতি। শেখ কামালকে নিয়ে অনেক গুজব ছিল না? বলছেন যে বিএনপি ক্ষমতায় গেলে কি সমস্যা, কারণ তখন তারা নিজেদের দুর্নীতিতেই আচ্ছন্ন হয়ে যাবেন এবং নিজেদের অন্তর্কোন্দলেই একটা সমস্যার কারণ হবে। উইকি লিক্স কিংবা এইসব লিক্সে আমেরিকানরা আমাদের সম্পর্কে কোনো ভালো কথা বলেছে, এইটা একটু বের করে আমাকে শোনাবেন। বগলের তলায় ঋণ খেলাপি আর আপনি দেবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত করে, মানে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন। প্রথমত জামাতের জোটের ঋণ খেলাপি এমনি কম থাকবে, কারণ এনসিপির ছেলে পেলে ঋণ কি হবে, এরা তো চাকরি বাকরি করে নাই জীবনে কোনো। কর্মজীবী নারীদের নিয়ে জামাত আমিরের পোস্টে অশালীন মন্তব্যের পর দলটি দাবি করেছে হ্যাক হয়েছে তার অ্যাকাউন্ট, ইঙ্গিত করেছে এই হ্যাকের সাথে জড়িত বিএনপি। আর অ্যাকাউন্ট হ্যাকের দাবিকেই মিথ্যা দাবি করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামাতকে আখ্যায়িত করেছেন মিথ্যাবাদী হিসেবে। আসলে কি ঘটছে এবং এর পেছনে উদ্দেশ্য কি? এদিকে জামায়াতের আমির তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলছেন, বগলের তলায় ঋণ খেলাপি আর আপনি করবেন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত। টিআইবি বলছে বিএনপির প্রার্থীদের ৫৯.৪১% ঋণ খেলাপি, তবে সাধু নয় জামাতও। দলটিতে ঋণ খেলাপি প্রার্থী ২২.২৬%। কোনো দল কি সত্যিই চাইছে দুর্নীতি থেকে দেশকে নিরাপদ করতে? অন্যদিকে নির্বাচন সামনে রেখে বর্তমান অন্তর্বর্তী সরকারের পায়তারাই বা কেমন? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ শারমিন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। আপনি এই সময় খুবই জনপ্রিয় বক্তা, আপনাকে মানুষ শোনে এবং আপনি গ্রহণযোগ্যতাও আছে আপনার বেশ শক্তপোক্ত। সেক্ষেত্রে আপনার কাছ থেকে নিজের সম্পর্কে একটু মূল্যায়ন জানতে চাই, যে আপনি যে কথা বলেন, আপনি কি নিজেকে কোনো একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত আছে আপনার, এমনটি আপনি মনে করেন, নাকি আপনি মনে করেন যে আপনার কোনো বিশেষ কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব নাই, সেই অর্থে নিরপেক্ষ? আপনি নিজেকে কিভাবে মূল্যায়ন করেন? নিরপেক্ষতা আসলে একটা পারসেপশন। যারা দলীয় ব্যক্তি তারা আমাকে কখনো নিরপেক্ষ ভাববে না, কেননা তার দলের বিপক্ষে গেলেই আমি অন্য পক্ষ। কিন্তু আমি নিজে যেটা চেষ্টা করি সেটা আমি বলতে পারি, সেটি হচ্ছে আমি সাধারণত কোনো দলের পক্ষে নিরঙ্কুশ সমর্থন প্রদান করি নাই এবং কোনো দলকে সমালোচনার বাইরেও রাখি নাই। কেননা আপনি সমালোচনা করবেন কাজের, দলের না। আসলে একটি দল ১০০টা কাজ করে, তার মধ্যে মনে করেন ৬টা কাজ, ৯টা কাজ, 10টা কাজ ভুল হতে পারে। আমাদের কাজ হচ্ছে সেই ভুল কাজগুলির সমালোচনা করা, সরকার হোক, দল হোক, ব্যক্তি হোক। আমরা শুধু ভুলটুকু সমালোচনা করব, কিন্তু তার বাকি কাজগুলিকে উড়িয়ে দেব না। অর্থাৎ ধরা যাক আপনি খুব ভালো ফুটবল খেলেন, এখন আপনি একটা ভুল কথা বলেছেন, আমি কথাটার সমালোচনা করতে পারি, কিন্তু আপনি যে ভালো ফুটবল খেলেন এটাকে অস্বীকারও করা যাবে না বা আপনার ফুটবল খেলায় বাধাও দেওয়া যাবে না। একদম আমি স্পষ্ট। এই নীতিতে বিশ্বাস জি, করি। একদম স্পষ্ট। মানে সেই আপনি কারণে যেটা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। আমি একটু শেষ করি তো। সেই কারণে আমি মনে করি যে আমার একটা পক্ষপাত আছে, সেটা হচ্ছে আমি যতটুকু জানি ঠিক হিসেবে আমার ওই ঠিক জিনিসটার প্রতি পক্ষপাত আছে। এখন সেটা মুক্তিযুদ্ধের ইতিহাস হোক, কিংবা পৃথিবীর ইতিহাস হোক, অথবা বিজ্ঞানের একটা সূত্র হোক, অথবা মানুষের মানুষের সম্পর্ক হোক, কবিতা প্রেম কিংবা সাহিত্য কিংবা অন্য যে কোনো বিষয় হোক, ব্যবসা, আমি যতটুকু ঠিক জানি, আমি যতটুকু
আমার জ্ঞানের পরিধির মধ্যে আছে, আমি ওইটুকুর পক্ষে থাকার চেষ্টা করি। জি। মানে এটি এখন স্পষ্ট আমার কারণ কাছে বিশেষ দলের প্রতি দলীয় পক্ষপাত আপনার নাই বলে আপনি নিজেকে এভাবে মূল্যায়ন করছেন। না নাই, তবে এটা স্পষ্ট। আদর্শের প্রতি আছে, আদর্শ প্রতি আছে। যেমন আমি কোনোভাবে আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করি না। মুক্তিযুদ্ধের বিষয়ে কিংবা আমাদের বিভিন্ন সময় জনগণ যে বিষয়গুলির জন্য রক্তপাত করেছে, রক্ত দিয়েছে, মানুষ যা চেয়েছে, এই চাওয়ার প্রতি আমার পক্ষপাত আছে। কারণ মানুষ চেয়েছে এবং অনেক ক্ষেত্রে পেয়েছে, অনেক ক্ষেত্রে পায় নাই। এই না পাওয়াগুলির জন্যই আমাদের সংগ্রাম। যা পেয়েছি তা তো পেয়েছি, কিন্তু যতটুকু পাইনি সেইটুকু পাওয়ার জন্যই তো এই আলোচনা এবং সমালোচনা। আর আরেকটি বিষয় আমি বলতে পারি, আমি গালিগালাজ করে কোনো টকশো করি না। আমি সাধারণত ব্যক্তিগত আক্রমণ পরিহার করি, এবং এটা প্রমাণিত হয়েছে যে গালিগালাজ এবং এই মানে ব্যক্তি আক্রমণ ছাড়াও অন্তত গ্রহণযোগ্য মাত্রায় মানুষকে কথা বলা যায়, এবং সেই কথা মানুষ শোনেও। জি। অতএব এই গালিগালাজ দিয়ে পপুলারিটির যে জায়গাটি, এটি আসলে সঠিক নয়, বরং এটি হচ্ছে অনেক আহ ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার। এটি ভুলের একটি বড় প্রসার। জায়গা, কারণ এই সময় গালিগালাজের খুব বিস্তার এখন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তো আছেই, মেইন স্ট্রিমে অনেক সময় দেখা যায়। আমি একটু প্রচারণা নিয়ে কথা বলতে চাই, মূলত যে একটা উত্তাপ প্রচারণা নিয়ে খুব বাড়ছেই, উত্তাপ উত্তেজনা বাড়ছে। সেখানে জামাতের আমিরের সেই এক্স হ্যান্ডেলে যেই পোস্টটি, সেখানে যেটি নারীদের নিয়ে অশালীন মন্তব্য আছে, যেটিকে জামাত অস্বীকার করছে, যেটি হ্যাকড হয়েছে, এটি তার মন্তব্য না। কিন্তু যেটি দেখা যাচ্ছে বিএনপি একদম খোদ তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন, তিনি এইটিকে বলছেন, তিনি এটি বিশ্বাস করছেন না এবং বলছেন যে জামাতকেই বলছেন যে তারা মিথ্যাবাদী। সরাসরি বলছেন যে তারা হ্যাক হওয়ার যে দাবিটি করছে সেটা মিথ্যা, জামাত মিথ্যাবাদী বলে দাবি করছেন। আপনি আসলে এটিকে কিভাবে দেখছেন, এইরকম অভিযোগকে, এবং কেন আসলে বিএনপি বিশ্বাস করছে না যে এই এক্স হ্যান্ডেল হ্যাক হতে পারে, কি মনে হয়? এর অনেকগুলি কারণ আছে। প্রথমত, ইন্টারনেটে জামাতে ইসলাম এবং তাদের সমর্থকদের যে শক্তিশালী উপস্থিতি এবং তাদের যে প্রযুক্তিগত এক ধরনের দক্ষতা, সেটা তারা অনেকদিন থেকে প্রমাণ করেছে। তাদের সমর্থকদের একটা গ্রুপ বা পেজ ছিল কেল্লা নামে। তো এই যে পেজ, এই যে দীর্ঘদিনের এক ধরনের ইন্টারনেটে তাদের উপস্থিতি, তাদের পক্ষের লোকদের নানান ধরনের মন্তব্য, সংঘবদ্ধভাবে বট বাহিনী তৈরি করার যে অভিযোগ, এই ব্যাপারগুলি নিয়ে অভিযোগ শুধু নয়, মানুষের মনে এক ধরনের পারসেপশন বা এক ধরনের বিশ্বাস আছে যে তারা এগুলি পারে করে। অতএব যারা এত বোঝে, তাদের আমিরের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়, এটা আসলে প্রথমত একটা অবিশ্বাস্য ঘটনা। দ্বিতীয়ত, এই অ্যাকাউন্টটি তো সবচেয়ে বেশি প্রতিরক্ষার মধ্যে থাকার কথা, কারণ এই অ্যাকাউন্টটি অত্যন্ত সেন্সিটিভ, এবং এর যারা অ্যাডমিন তারা অত্যন্ত বিশ্বস্ত হবার কথা, এবং এখানে যারা পোস্ট দেয় তারা তার অনুমোদন নিয়ে পোস্ট দেওয়ার কথা। এখন ধরা যাক এই পোস্টটা তার নয়, কিন্তু এই পোস্টের কোন অংশটুকু নিয়ে তার নিজের আপত্তি, এটাকে তিনি পরিষ্কার করেছেন। এই পোস্টে মানুষ রিয়াক্ট করেছে কিন্তু একটা গালি বা একটা বাজে অশালীন একটি শব্দের কারণে। তো বাকি যে কথাগুলি আছে তার সঙ্গে কি তিনি দ্বিমত পোষণ করেন? তিনি কি এটা ব্যাখ্যা করেছেন বা তার দল এটা ব্যাখ্যা করেছে? তারা শুধু বলেছে এটা হ্যাক হয়েছে, এবং ওই অশালীন শব্দটা তারা ব্যবহার করে নাই। কিন্তু বাকি অংশটুকু যা লেখা আছে, সেই অংশটুকুতে যে বক্তব্য, সেটা তো তিনি আল জাজিরাতেও দিয়েছেন, তার বিভিন্ন বক্তৃতার মধ্যে বলেছেন। তো ধরে নিলাম যে ওই গালিটুকু শুধু সঠিক নয়, কিন্তু বাকি যে অংশটুকু রয়েছে তার ব্যাপারে কি তারা দৃঢ়তার সঙ্গে বলতে পারেন যে ওই বক্তব্যটুকুও তাদের নয়? সেটা তো তারা বলেন নাই। অতএব তারা কেবল একটি শব্দ নিয়েই তাদের হ্যাকিং এর বিষয়ে তারা বলার চেষ্টা করেছেন যে ওই শব্দটা তারা ব্যবহার করেন নাই, বা কিন্তু ডাক্তার আব্দুল তাদের তুষার, আমির আমি ব্যবহার একটু করেন। মানে তর্কের খাতিরে এভাবে এইবার বলি আসেন বা আরেকটু প্রযুক্তিগত ভাবে বোঝার দেখি। ক্ষেত্রে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই। মানে এমনটা তো হতেই পারে তার বক্তব্য, কিন্তু তিনি যেভাবে বলতে চান, যেভাবে উপস্থাপন করতে চান, সেভাবে না করে অন্যভাবে উপস্থাপন করা, এটাও তো একটা মানে খুবই খারাপ কাজ। মানে এবং হ্যাকিং এর অন্যভাবে শিকার যদি হয়ে উপস্থাপিত থাকেন। তো কিছু হয় নাই, কেননা ওইখানে যা বক্তব্য আছে তিনি প্রায় একই বক্তব্য, তিনি হুবহু প্রায় একই বক্তব্য, কিছুটা এদিক সেদিক কয়েকটা শব্দে তিনি আল জাজিরাতে এটা বলেছেন যে তাদের দল প্রিন্সিপাল হিসেবে বিশ্বাস করে যে নারীরা দলের সভাপতিও হতে পারবে না, এবং এটা যদি না হতে পারে আমরা পরিষ্কার বুঝি যে দেশের প্রধানমন্ত্রী কিংবা উচ্চতম যে পদগুলি রয়েছে বিভিন্ন সেক্টরে, সেখানে নারীদের নেতৃত্ব তারা আমার অনুষ্ঠানেও সমর্থন। জামাতের আমির বলেছেন যে নারীরা শীর্ষ নেতৃত্বে যেতে পারবেন না, ইসলাম পারমিট করেন না। হ্যাঁ, তো নারীর জন্য কোনো শীর্ষস্থান নাই, এটা তো তারা বিশ্বাস করেন। অতএব এই এক্স হ্যান্ডেলের বক্তব্যের
মূল যে অংশ সেটা তো তারই বক্তব্য, শুধু গালিটা তার না, ঠিক আছে আমরা মেনে নিলাম, কারণ এরকম গালি তিনি দেন এটা আমরা মনে করতে চাই না, ধরে নেন। কিন্তু এটা হ্যাক হওয়ার যে কথাটি তারা বলেছেন এটা মেলে না কেন জানেন? এটা মেলে না, প্রথমত তারা বলেছে যে এটা হ্যাক করেছে, সে হ্যাক করেছে কিন্তু পাসওয়ার্ড বদলায়নি। কিন্তু সে নিশ্চয়ই একটা সার্টিফাইড ডিভাইস অর্থাৎ অথেন্টিক ডিভাইস যেটা আগে লগ ইন করেছে এমন একটা ডিভাইস থেকে হ্যাক করে নাই। তাহলে যে ডিভাইসটা থেকে সে হ্যাক করেছে এই ডিভাইসটা তো অথেন্টিকেট করতে হয়। আপনি যদি এখন কোন একটা ডিভাইস দিয়ে অন্য কারো অ্যাকাউন্টে প্রবেশ করতে চান তাহলে নতুন ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করলেই তাকে বলা নোটিফিকেশন। হবে যে আপনার আপনার ইমেইলে অথবা আপনার ফোন নাম্বারে অথবা আপনার পূর্ববর্তী কোনো ডিভাইস যেটা আপনি মূল ডিভাইস হিসেবে চিহ্নিত করে রেখেছেন সেইখানে মেসেজ যাবে। এবং গেলেই কিন্তু হয় না, সাথে সাথে নিজের যে মোবাইল ফোন বা তার অ্যাডমিনদের যে ফোন যেটা দিয়ে অ্যাকাউন্টে রেজিস্টার করা আছে বা ল্যাপটপ বা যেখান থেকে এটি হয়েছে তার মূল অ্যাকাউন্টে রেজিস্টার, সেখানে কিন্তু একটা মেসেজ যাওয়ার কথা যেখানে জিজ্ঞেস করবে যে আপনি কি এইটা ব্যবহার করেন, আপনি কি লগ ইন করার চেষ্টা করছেন নাকি এটা অন্য কেউ। এবং তখন আপনি যদি বলেন যে এটা অন্য কেউ, সাথে সাথে কিন্তু এই অ্যাকাউন্টটা লক হয়ে যাবে অথবা যে লগ ইন করার চেষ্টা করছিল নতুন লগ ইনটা হবে না। এখন তাদের এইটা কি টু ফ্যাক্টর থ্রি ফ্যাক্টর যে অথেন্টিকেশন থাকে, ভেরিফিকেশন থাকে, অথবা টু স্টেপ থ্রি স্টেপ যে ভেরিফিকেশন থাকে, এইগুলা করা নাই। তাহলে তাদের কারো কাছে একটা নোটিফিকেশন যায় নাই, তাদের কারো কাছে একটা টেক্সট যায় নাই, এসএমএস যায় নাই, কোনো ধরনের কিছু না জানিয়ে পাসওয়ার্ড বদল না করে একটা নতুন ডিভাইস থেকে শুধু পাসওয়ার্ড জানলে ঢোকা যায়? এটা আমার জানা নাই, এটা যারা আইটি বিশেষজ্ঞ তারা বলতে পারবেন, কিন্তু জামাতের আইটি সাধারণভাবে বিশেষজ্ঞ আমরা যারা জামাতের আইটি বিশেষজ্ঞ তারা কিন্তু একটা সংবাদ সম্মেলন করে বলছেন যে বঙ্গভবনের কোনো একটা ইমেইল থেকে এটি করা হয়েছে। তারা নাকি চিহ্নিতও করেছে সেটি। বঙ্গভবনের একটা ইমেল থেকে ম্যালওয়্যার ভেতরে আছে এরকম ইমেল যেগুলোকে ফাইসিং ইমেল বলে বা ম্যালওয়্যার অ্যাটাচ ইমেল বলে, এরকম ইমেল এসেছে বলে তারা দাবি করেছেন। হুম। তো বঙ্গভবনের এই মেইলটা থেকে, এই মেইলটা যে এসেছে এই মেইলটা থেকে ওপেন করেছে, ওপেন না করলে কিন্তু ম্যালওয়্যার কাজ করবে না। তো ধরা যাক ম্যালওয়্যার কাজ করতে শুরু করলো। এখন এই ম্যালওয়্যার যখন কাজ করবে সে ফাইসিং করে, ধরেন ওইখানে কি লগআর আছে, কি লগআর দিয়ে কি লগইন করে পাসওয়ার্ডটা জেনে ফেললো যে হ্যাক করতে চায়। তারপর ওই পাসওয়ার্ডটা ব্যবহার করে সে যখন ঢোকার চেষ্টা করবে সে তো ওই ডিভাইসটা ব্যবহার করে ঢুকছে না, তার নিজের ডিভাইস থেকে ঢুকছে যেটা নতুন ডিভাইস এবং লগ ইনের এলাকাটাও ভিন্ন। তারা বলেছে এটা নাকি পাকিস্তান থেকে না কোথা থেকে হ্যাক করার চেষ্টা করা হয়েছে বা লগ ইন করা হয়েছে, এরকম কিছু একটা বলেছে। তো আমি যতটুকু, ওই যে একটা একটা তার একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওর মধ্যে যেটা বলেছে পুরোপুরি মনে নেই আমার, তো যেখান থেকে লগ ইন করা হোক তাহলে তো ওই ডিভাইসটা তো ঢুকতে দিবে না সিস্টেম। ওই ডিভাইসটাকে আবার অথেন্টিকেট করতে হবে, ডিভাইসটাকে নিজের বলে চিহ্নিত না করলে ওই ডিভাইস থেকে ঢুকতে দিবে না। নতুন ডিভাইস ব্যবহার করলে নতুন ডিভাইসটাকেও হুম। মানে সার্টিফাই করিয়ে নিতে তারপরেও হয়, মানে নতুন আপনি একটা ডিভাইসটাকে ব্যাখ্যা অথেন্টিকেট দিচ্ছেন, করার সেই জন্য। ব্যাখ্যাটা তো খুবই ঠিক। কারণ কি মানে আমরা সাধারণ মানুষ হিসেবেও আমাদের কাছেও এরকম নোটিফিকেশন আসে যে আপনার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা হচ্ছে, এখান থেকে আপনি কি পারমিট করেন কিনা, একদম এভাবে মিলে যায়। সবারই হয়তো এই অভিজ্ঞতা, অনেকেরই হয়তো আছে। আর কিন্তু সবচেয়ে মজার তারপরেও ব্যাপার আপনার হচ্ছে, কাছে আমি এই প্রশ্নটা করতে চাই। আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে আপনি বলছেন বিশ্বাসযোগ্য না। তারপরেও কত শতাংশ সম্ভাবনা থাকতে পারে বলে আপনার মনে হয় যে আসলেই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে? আর কত শতাংশ এটা মনে হয় হয়নি? বিশ্বাসযোগ্য, এটা অতটুকুই বিশ্বাসযোগ্য যে তার অ্যাডমিনদের মধ্যে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, অর্থাৎ তার যে অ্যাডমিন আছে সে অ্যাডমিনদের কেউ যদি একটা সার্টিফাইড ডিভাইস ব্যবহার করে এটা পোস্ট করে দিয়ে থাকে নিজের ইচ্ছা মতো, এইটা ছাড়া আর কোনোভাবে এটা হওয়া সম্ভব না। এক, দ্বিতীয়ত যদি কেউ হ্যাক করে থাকে তাহলে আপনি হ্যাকারদের সম্পর্কে একটু ইমেলে গিয়ে বা একটু ইন্টারনেটে গিয়ে সার্চ করেন বা যে কোনো একটা ভালো বই পড়েন, তাহলে দেখবেন যে সেখানে পরিষ্কার আছে যে হ্যাকাররা প্রথমেই যেটা করে সেটা হচ্ছে অ্যাকাউন্টটা নিজের দখলে নিয়ে নেয় এবং এই দখলে নেওয়ার জন্য সে অবশ্যই পাসওয়ার্ড বদল করে দিবে। সে যদি ঢুকতে পারে তাহলে সে পাসওয়ার্ড বদলাবে এবং সেই পাসওয়ার্ড বদলে দিয়ে সে নতুন কোনো ডিভাইসকে অথেন্টিকেট করবে, নতুন কোনো আহ, জায়গাতে এই লগ ইনটাকে সরিয়ে নিয়ে যাবে যাতে মূল ব্যবহারকারী এটার মধ্যে ঢুকতে না পারে। কিন্তু তারা বলছেন যে তারা ওই তাদের পাসওয়ার্ড ব্যবহার করে এটার মধ্যে ঢুকেছেন এবং ঢুকে পাসওয়ার্ড বদল করে দিয়ে এটা নিয়ে নিয়েছেন। একেবারে শিশু হ্যাকার ছাড়া হুম। এইটা আসলে কেউ করবে না। জি। আরেকটা এইরকম। বিষয় রয়েছে, হুম। হ্যাক হলে পরে সাধারণত কি হয়, অ্যাকাউন্টের দখল যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে মূল জায়গাতে ইউজার মেইল করে
বলে যে আমি আসল ইউজার, আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, এবং সাধারণত এরকম ক্ষেত্রে তাদের এক্স এর সঙ্গে যোগাযোগ করার কথা, মানে যারা এক্স এর অথরিটি, কিন্তু তারা তো সেইখানে কোনো মেইল দিয়েছেন বা যোগাযোগ করেছেন এই প্রমাণ নাই। তারা এইটাকেই ব্যাখ্যা দিয়েছেন যে এইটা আসলে দরকার হয় নাই, কারণ হ্যাকার পাসওয়ার্ড বদলায় নাই। হুম। তো হ্যাকার পাসওয়ার্ড বদলায় নাই, এইটাও আমরা মেনে নিলাম। সব যদি সত্যি হয়, তারা হ্যাকারের বিরুদ্ধে আহ, তাদের তো হ্যাকারের অনুসন্ধান করে কে এটা হ্যাক করেছে সেটা বের করার চেষ্টা করার কথা। তারা কি বাংলাদেশের প্রচলিত সাইবার আইনে এই হ্যাকারের বিরুদ্ধে কোনো মামলা করেছে? মামলা অথবা করেছে হ্যাকারের, টিভিতে, তাদের একটা মামলা করেছে, জিডিও করেছে, একটা মামলা হয়েছে না, সাইবার। জিডি করতে পারেন, কিন্তু মামলা যে করেছে, মামলা করতে গেলে কে এই অপরাধটা করেছে, অজ্ঞাতনামার নামে কি সাইবার মামলা হয় নাকি? আর যদি হয়ে থাকে অজ্ঞাতনামার নামে, তাহলে এই অজ্ঞাতনামাকে খুঁজে বের করার একটা ব্যাপার আছে। সেটা তো ডিবি তো করে, এই পুলিশ করে। অজ্ঞাতনামাকে কি ট্রেস করা গিয়েছে? তার আইপি অ্যাড্রেস ট্রেস করা আচ্ছা, গিয়েছে? তার সেটি লোকেশন এখনো ট্রেস স্পষ্ট করা করে গিয়েছে? বলা হচ্ছে না, কিন্তু জামাতের পক্ষ থেকে বলছে হ্যাকারকে শনাক্ত করা হয়েছে, খুব শীঘ্রই প্রকাশ করা হবে, যদিও খুব স্পষ্ট সেটা হয় নাই। আর জামাতের মিডিয়া সেলের যিনি মুখপাত্র তিনি বলছেন যে আম, এর পেছনে একটি দল জড়িত এবং তারাই এটি নিয়ে বেশি সোচ্চার। এই একটি দল যখন বলে তখন আসলে তারা বিএনপিকেই বরাবর মিন করে তাদের প্রচারণায়। এটাকে আপনি কিভাবে আসলে দেখছেন যে একটি দল বিএনপিকে মিন করছে, আর ওদিকে বিএনপি একদম মিথ্যাবাদী বলে দিচ্ছে যে জামাত মিথ্যা বলছে? আমি এটার ব্যাপারে মন্তব্য করতে পারবো না, তবে আমার যেটা মনে হয় যে একটি দল জড়িত এইভাবে অভিযোগ করার মতো কোনো সাক্ষ্য প্রমাণ তাদের কাছে থাকলে সেটা দেখিয়ে দেওয়াই উচিত, যে এই দলের কারা কারা তাদের এই অ্যাকাউন্ট হ্যাক করে, তাদের প্রধান ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করে এই ধরনের একটা মন্তব্য লিখে দিয়েছেন। আর এটা যদি কেউ এরকম করেই থাকে তাহলে নিশ্চয়ই এটা বাংলাদেশ থেকে করেছে। আর যদি এটা ভিপিএন ব্যবহার করে হ্যাক করা হয়ে থাকে তাহলে কিন্তু এটা আরো কঠিন, কারণ ভিপিএন ব্যবহার করে হ্যাক করতে গেলে আরো জটিলতা তৈরি হয়। ফলে এটা অনেক ঝামেলা রয়েছে। মানে অন্য দেশ থেকেও তো এটা করতে পারে, অত বাংলাদেশ সোজা থেকেই না। কেন, অন্যান্য দেশ থেকেও তো করতে পারে। অন্যান্য দেশ থেকে যদি তারা কেউ করেও থাকেন তাহলে সেই সব দেশেরও তো নিশ্চয়ই আহ তাদেরও কর্মীরা আছে, সেই সব দেশও আইন কানুন রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে হ্যাকিং কিন্তু একটা আন্তর্জাতিক অপরাধও বটে। হ্যাকিং কেউ করে হুম। থাকলে কোনো দেশ থেকে তাকে হ্যাকার হিসেবে সেই সব দেশে মামলা করা যায়। বিশেষ জি। করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাদের একটা চুক্তি রয়েছে, আপনার মনে আছে, আমরা ওই চুক্তিটা করেছি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিষয়ে একটা চুক্তি। সেই চুক্তিতে কিন্তু হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং আমেরিকান কোনো প্রোডাক্ট বা কোনো কিছু যদি বাংলাদেশ থেকে এরকম হ্যাক করা হয়, কোনো ওয়েবসাইট, তাহলে কিন্তু এটা শাস্তির বিধান জি, করতে হবে, এরকম একদমই। একটা এগুলো বিষয় এগুলো চুক্তির ট্রান্স মধ্যে বর্ডার আছে। ক্রাইম, এটা আমরা জানি, কিন্তু মানে এখন এগুলো হ্যাকার চিহ্নিত, ট্রান্সবর্ডার ক্রাইম। হ্যাকার চিহ্নিত হওয়াটা এবং সেটি প্রকাশ্যে আসাটাই একটা বড় কথা। আমি আপনাকে একটা একটা জিনিস একটা বলি স্যাটায়ার হ্যাকিং এর হচ্ছে। বিষয়। জি। আমি একটা আসার আগে আরেকটা জিনিস বলি। একটি দল না হয় এটা করেছে, কিন্তু তারা তো অত্যন্ত সৎ দল, জামাত ইসলাম অত্যন্ত সৎ দল, তারা দাবি করেন নিজেদেরকে। মানুষের একটা ধারণা আছে, তারা যেহেতু এত ধর্মকর্ম করেন, হয়তো তাদের মধ্যে অনেক ভালো লোক আছে, তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তাদের লোকজন কখনো হ্যাক করে নাই, হ্যাকিং করে মানুষকে বিব্রত করে নাই, মানুষকে গালিগালাজ করে নাই। হুম। তাদের সমর্থক বা তাদের দলের উৎসাহে লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, বুলি করা, বট তৈরি করে সেখানে গিয়ে মানুষকে বিভিন্ন বিদেশি সংস্থার এজেন্ট, দালাল এইসব বলে গালিগালাজ করা তারা করেন না। এটা তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন। আপনি আচরি ধর্ম শিখাও পরে রে, এটা শুধু আমাদের এই প্রবাদ না। আমাদের রসুল্লাহ সাল্লাম একবার মিষ্টি খাওয়া নিয়ে একটি শিশুকে অনুরোধ করতে গিয়ে নিজে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছিলেন, বলেছিলেন যে নিজে যা করে সেটা আরেকজনকে না করতে হয় না। এরকম একটি কথা আমরা জানি। এটা অত্যন্ত একটি আহ সর্বজন শ্রুত এবং সর্বজন বিদিত একটি ঘটনা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। তাহলে ওনারা নিজেরা হ্যাক করেন, ওনাদের লোকেরা হ্যাক করে, ওনাদের লোকেরা গালি দেয়, ওনাদের লোকেরা বট হয়, ওনারা বটর বটর লডর ফডর করেন। এটা যদি ওনারা বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারেন যে আমাদের দলে এরকম কোনো লোক নাই, হুম। তাহলে ওনারা অন্যকে গালি দেওয়ার অধিকার পান। আর না হলে ওনারা যদি 52 হয়ে থাকেন, অন্যরা 53, ওনারা 53 হলে অন্যরা 52। জি। এই এই সংস্কৃতি হুম। ওনারা, আওয়ামী লীগ, এই দুইটা দল মিলে তৈরি করেছিল। হুম। সিপি গ্যাং এবং কেল্লা, এরা মিলে এই সংস্কৃতি তৈরি করেছিল। এই সংস্কৃতির ধারক বাহকদের মধ্যে তাদের দল ছিল। একদম স্পষ্ট। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম সেটাও মোটামুটি চলে আসছে, যে এরকম ভাবেই অনেক স্যাটায়ার হচ্ছে। আপনি এভাবে বলছিলেন, মেঘমল্লার বসুর ফেসবুক পোস্ট দেখছিলাম, সেখানে তিনি বলছেন মূলত 71 সালেও ওদের আইডিগুলো হ্যাকড হয়ে গিয়েছিল, পরে ডিসেম্বর শেষে ফেরত পাইছিল এটি, এরকম। এইটা সে মজা করেছে। জি। আসলে 71 সালে ইন্টারনেটও ছিল না, আইডি হ্যাক হওয়ারও কিছু ছিল না। হয়তো তাদের ওই সময় তাদের লোকজন যে ওই
আলবদর রাজাকার জাতীয় যে বাহিনীগুলো ছিল সেগুলার যে আইডেন্টিটি কার্ড ব্যবহার করতে, হয়তো সেগুলা জাল ছিল। মানে তাদের চেহারা ঠিক ছিল কিন্তু কার্ড গুলা জাল ছিল বা কিছু একটা ছিল আর জি, কি, আমরা এটি জানি এটি না। ওই স্যাটারেরই মেঘমল্লার অংশ। ওইভাবে বলেছেন আর কি। হ্যাঁ, আমি মেঘমল্লারের বক্তব্যটা ব্যাখ্যা করছি আর কি। হ্যাঁ। জি, ডাক্তার তুষার, আমি এইটা একটু শুনি যে ইদানিং খুব মানে মা বোনদের বা নারীদের নিয়ে জামাতের আমির থেকে শুরু করে জামাত কথা বলছেন। একটা বক্তব্য ফ্যামিলি কার্ড ইস্যুতে তারেক রহমানের যে বক্তব্য সেটির সমালোচনা করতে গিয়ে জামাতের আমির বলছেন যে মা বোনদের এক হাতে ফ্যামিলি কার্ড, এক হাতে মায়ের গায়ে হাত, দুইটা আমরা চাই না। রাখেন আপনার ফ্যামিলি কার্ড, আগে আমার মায়ের ইজ্জতের কথা বলেন। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না। আপনি কি বুঝতে পারেন বিনিময়টা কোথায় হচ্ছে আসলে? ইজ্জতের এখানে বিনিময়ে ফ্যামিলি কোথাও কার্ড? কোনো বিনিময় হচ্ছে না। ফ্যামিলি কার্ড দিতে গেলে কারো গায়ে হাত দেওয়ার প্রসঙ্গ আসবে কেন? কার্ড কি কেউ গায়ে ছোঁয়ায় ছোঁয়ায় দেয়, নাকি কার্ড কি কোনো তাবিজ গলায় ঝুলায় রাখে? হ্যাঁ, আর ফ্যামিলি কার্ড দিলে অসুবিধা হয়। ওনাদের কোনো কার্ড নাই। আমি তো জানি ওনাদের দলের রীতিমতো পরিচিতি কার্ড আছে, ওনাদের দলের যারা মূল সদস্য তাদের এরকম কার্ড আছে। তারা যখন কার্ড দেন তখন কি দেন, এই পরিচিতি পত্রের মধ্যে কি দেন, আসলে কিভাবে দেন? তো তারা দেখাক যে কিভাবে গায়ে হাত দিয়ে কার্ড দেওয়া যায়, এটা একটু দেখাতে পারলে ভালো হতো না? সরকারি কার্ড দিলেই হবে। সরকারের এরই মতো অনেকগুলি কার্ড রয়েছে। যেমন একটা তো হচ্ছে এনআইডি কার্ড। এনআইডি কার্ড সকলে নিয়েছে, তো গায়ে হাত দিয়ে দিতে হয়েছে এটা? কিংবা ধরেন এরপরে ভিজিএফ কার্ড বিলি হয়েছিল, সেটা কি কারো গায়ে হাত দিয়ে দিতে হয়েছিল? এমনকি এই যে টিসিবির একটা কার্ড আছে, টিসিবি এই ত্রাণ বিতরণ বা খাবার বিতরণ, স্বল্প মূল্যে খাবার বিতরণের জন্য কার্ড ইস্যু করেছে, সেই কার্ড কি কারো গায়ে হাত দিয়ে দিতে হয়েছে? টিসিবির এই কার্ড ব্যবহার করে কিন্তু আমাদের বাড়িরও এই যারা অল্প মূল্যে কাজ করেন, যেমন আমাদের হেল্পিং হ্যান্ড যারা, আমাদের বাড়ির সাহায্য কর্মী যারা, এরা কিন্তু টিসিবি সেইখান থেকে তেল আনে, চিনি আনে এবং তারা সেটা কম দামে কিনে আনে। এটা কিন্তু অনেক দিনের প্রকল্প। সেই 2006-07 সালে তখনকার অন্তর্বর্তী সরকার বিডিআর কে দিয়ে শুরু করেছিল এরকম খাদ্য বিতরণ। এটা পরে সরকারি ভাবে টিসিবি এবং অন্যরা করে। এবং সেখানে আপনি জেনে মজা পাবেন, রাইস ব্র্যান অয়েল দেয় টিসিবি, যেটা কিনা দামি তেল, এবং সেটা অনেক কম দামে দেয়। সেটা দেখে আমি খুব অবাক হয়েছি। তো এই যে দেয়া হচ্ছে, এখানে কি গায়ে হাত দিয়ে দিতে হয়েছে? শুধু এই বিএনপি একটা কার্ডের কথা বলেছে আর ওটা গায়ে হাত দিয়ে দিতে হবে? ওনারা বাড়িতে বাড়িতে মেয়ে পাঠাতে পারেন, বিএনপিতে কোনো মেয়ে নাই, মেয়েরাই কার্ডটা বিলি করতে পারে না? তো মায়ের গায়ে মেয়ে হাত দিলে ওনার অসুবিধা হবে? উনি যে এই চিন্তাটা করতে পেরেছেন, এই চিন্তাটা খুব দুঃখজনক। উনি এরকম একটা চিন্তা কি করে করলেন যে গায়ে হাত দিয়ে দিয়ে কার্ড দিবে? এবং কারা দিবে গায়ে হাত দিয়ে দিয়ে? পুরুষেরা? উনি কি এইটা মিন করতে চেয়েছেন? এটা তো কোনো মানে এটা কোনো যৌক্তিক বক্তব্যই না। কেননা ওনার দল থেকে শত শত মেয়েরা গিয়ে নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে, মানুষের এনআইডি কার্ডের নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার, ভোটার নাম্বার, বিকাশ তাদেরকেও নাম্বার সব তাদেরকেও নিচ্ছে। আহ, তখন কি গায়ে হাত দিতে হচ্ছে? তাদেরকেও হ্যারাস করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে বা অপমান করা হচ্ছে, এরকম দাবি তারা করছেন কিন্তু, যে তাদের নারীদেরকে যারা যাচ্ছেন প্রচারণায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে, সেটা অর্থেই বলছেন কিনা আপনি? কতজন নারী এরকম প্রতিকূলতার শিকার হয়েছেন এবং তাদেরকে কি ধরনের প্রতিকূলতার শিকার হতে হয়েছে, এই নারীদের পরিচয় জানিয়ে তাদের উচিত আইনের আশ্রয় নেওয়া। কারণ নারী বলে কথা নয়, যে কোনো ব্যক্তিকে যদি একটি আইনসঙ্গত কর্মকাণ্ডে কেউ বাধা দেয় বা তার প্রতি ভুল আচরণ করে, অন্যায় আচরণ করে, তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। ফলে তাদের উচিত এই নারীদের পক্ষে দাঁড়িয়ে নারীদের আহ পরিচিতি গোপন না রেখে এই নারীদের পরিচয় দিয়ে আমার মনে হয় যে তাদের আইনের আশ্রয় নেওয়া উচিত, অথবা আইনের কাছে প্রোটেকশন চাওয়া উচিত। আর তারা যে ঘরে ঘরে এই নারীদের পাঠিয়ে তথ্য সংগ্রহ করেছেন, এই তথ্য কি কাজে তারা লাগাবেন এইটাও কিন্তু তাদের বলা উচিত। কেননা একটি ঘরে যখন তারা যান, তখন কিন্তু তারা জেনেই যান যে এই ঘরে ভোটার আছে, এবং এই ভোটার নাম্বার নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা নামালেই পাওয়া যায়। ওনারা তাহলে ফোন নাম্বার কেন কালেক্ট করছেন? তারা কি তাদেরকে ফোন করবেন প্রত্যেককে, নাকি ফোনের মধ্যে নগদ বিকাশ রকেট করবেন? এইটাও তো তাদেরকে ব্যাখ্যা করতে হবে। কিন্তু তারা তো এটি অস্বীকার করছেন যে তারা বিকাশ নাম্বার বা এনআইডি নাম্বার এটা আসলে নিচ্ছেন না, তারা তো এটি অস্বীকার করছেন। আপনি সেটা, যারা অভিযোগ করেছেন তাদের কাছে তো প্রমাণ রয়েছে, তারা তো প্রমাণ সহ বলেছেন। আমি অভিযোগটা করি না, আমি আপনাকে শুধুমাত্র পত্রপত্রিকা যা পড়েছি সেটার ভিত্তিতে প্রশ্নগুলি রেইজ করছি। যদি তারা বলেন যে তারা কখনোই ফোন নাম্বার নেন নাই, তাহলে খুবই ভালো কথা, তারা ফোন নাম্বার নেন নাই। কিন্তু এনআইডি নম্বর আর ভোটার নম্বরই বা তাদের দরকার হবে কেন? তারা তো ভোটের প্রচারণা চালাতে যে বাসায় যাচ্ছেন, ওরা তো জেনেই যাচ্ছেন এই বাসার ঠিকানায় কয়জন ভোটার আছে, এবং তাদের ভোটার নম্বর তো নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা নামালেই পাওয়া যায়। জি, অবশ্য তাহলে তাদের নাম, নারীদের একটা নাম, ইন্টারভিউ, ভোটার নম্বর, এনআইডি কেন লাগবে? আর এনআইডি নম্বর তাদের কেন লাগবে?
জি, কি কারণে? একটা ইন্টারভিউ দেখছিলাম বিবিসিতে। সেই প্রচারণার করছেন এমন একজন জামাতের পক্ষে প্রচারণা করা একজন নারী বলছেন যে তারা আসলে আগে থেকেই যেতেন, তারা তালিম করতেন নারীদের সাথে। এখন তাদের উপর থেকে নির্দেশনা এসেছে এবং তারা সরাসরি প্রচারণায় নেমে তো গেছেন। উপর থেকে যাদেরকে তালিম করতেন, সেই তালিম যাদেরকে দিতেন তাদের কাছে তারা গিয়ে ভোটের প্রচারণা চালাচ্ছেন, এই তো। হুম। তো গিয়ে ভোটের প্রচারণা চালান, কে না করেছে, কিন্তু নম্বরগুলি দরকার হচ্ছে কেন? তাহলে তো বহু আগে থেকেই তারা জানে।